আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের হচ্ছে আজকে কেমিস্ট্রি তোমাদের 7 চ্যাপ্টার না, তোমাদের হচ্ছে 7 চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আবার চলে এসেছি। তোমাদের রাসায়নিক বিক্রিয়া, তোমাদের কালকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের কয়েকটা জিনিস বোঝানো হয়েছে। যে একটা হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়া, তোমাদের হচ্ছে পদার্থ বিক্রিয়া হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ভৌত বিক্রিয়া, আর এটা হচ্ছে রাসায়নিক অবস্থা, পদার্থের অবস্থা হচ্ছে তোমাদের ভৌত অবস্থা, রাসায়নিক অবস্থা, দেন হচ্ছে তোমাদের একমুখী বিক্রিয়া, তারপর বহুমুখী বিক্রিয়া, তাপ উভমুখী বিক্রিয়া, দেন হচ্ছে তোমাদের তাপ উৎপাদী তাপ হারিয়ে, এটা নিয়ে তোমাদের বলা হয়নি, এটা তোমাদের ডিসকাস করা হবে। আর হচ্ছে তোমাদের বোঝানো হয়েছে যে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। সো আজকে হচ্ছে আমরা ফার্স্টে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া নিয়ে একটু কথা বলবো। তারপরে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তার মানে হচ্ছে জারণ মান নিয়ে, কিন্তু জারণ মান কিভাবে নির্ণয় করতে হয় সেইখানে কিন্তু চলে যাবো। ঠিক আছে, তাহলে চলো, আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 7। ঠিক আছে, ওকে। সো বলছিলাম কি, তোমাদের ফার্স্টে হচ্ছে আলোচনা করব তাপ উৎপাদী তাপ হারি। কালকে আমি লিখি না, কালকে তোমাদের পড়ানোর কথা ছিল, বাট আমি হচ্ছে খেয়াল করতে পারিনি, সো একটু স্কিপ হয়েছে। সো আজকে হচ্ছে এটা তোমাদের ক্লিয়ার করে দিব। বিক্রিয়ার উপর ভিত্তি করে, বিক্রিয়ার উপর ভিত্তি করে বিক্রিয়ার উপর ভিত্তি করে আমরা পাই হচ্ছে একটা তাপ উৎপাদী, একটা পাই তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা পাই হচ্ছে আমরা তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আর এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া আর এটা কি, এটা তোমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়া, মানে রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে তোমাদের বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়া। সো এক্ষেত্রে তোমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে এই সংজ্ঞাটা যদি তোমাদের আসে, সেক্ষেত্রে তোমরা লিখতে পারবা যে যে বিক্রিয়া বা যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা বিক্রিয়ার ফলে তাপ উৎপাদের সঙ্গে আমরা যদি তাপ উৎপন্ন করতে পারি, সেটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে তাপ উৎপাদ মানে কি, তাপ উৎপন্ন হয়। সো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তোমাদের মনে রাখতে হবে যে যে কোনো বিক্রিয়া করে না কেন, তোমাদের উৎপাদ যদি তোমরা পাও, সাথে সাথে সেক্ষেত্রে কিন্তু তোমরা তাপও পাবা। সেক্ষেত্রে তোমরা তাপও পাবা, মানে উৎপাদ তো পাবাই, বিক্রিয়ার ফলে উৎপাদ তো পাবা। সেক্ষেত্রে তোমাদের যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া বলছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের তাপও উৎপন্ন হবে, কারণ আমাদের বিক্রিয়াটার নামই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আবার দেখো, এখানে বলছে হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এখন তাপ হারি বিক্রিয়া কাকে বলে মনে রাখবা। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের তাপ শোষণ হবে। তাপ হারি মানে কি, হারি গ্রহণ, তাপ হারি মানে হচ্ছে তাপ গ্রহণ, মানে তাপ শোষণ করে আমাদের বিক্রিয়া করার ক্ষেত্রে তাপ শোষণ করে এবং উৎপাদ উৎপন্ন করে। ক্লিয়ার? দুইটা জিনিস তোমরা একদম ক্লিয়ার, ঠিক আছে? তোমাদের দুইটা জিনিস কিন্তু একদম ক্লিয়ার করা হয়েছে, তাপ উৎপাদী বিক্রিয়া আর এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। রাইট? ক্লিয়ার? এখন আসো দুইটা উদাহরণ দেখি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়, নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন। ধরো নাইট্রোজেন প্লাস তোমার এখানে দেওয়া আছে হচ্ছে 3 অণু হাইড্রোজেন। তো এক্ষেত্রে পাবা হচ্ছে তোমরা অ্যামোনিয়া NH3। নাইট্রোজেন আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে 2টা, আর হাইড্রোজেন হচ্ছে তোমাদের 3টা দেওয়া আছে। সো আমরা পাইছি হচ্ছে NH3। তো আমাদের সমতা করাটা কিন্তু এখনো হয়নি, কারণ এখানে আমাদের নাইট্রোজেন 2টা আর এখানে নাইট্রোজেন কয়টা, একটা। সো আমাদের আরেকটা দিতে হবে। আর এখানে দেখো তোমাদের 3 দুগুণে 6, মানে 6টা তোমাদের হাইড্রোজেন। তো এখনো তোমাদের কি করা হয়নি, সমতা করা হয়নি। তো আমরা এখানে লিখতে হবে, যদি আমরা সামনে একটা 2 দেই, যদি আমরা সামনে একটা 2 দিই, দেখো 2NH3,
তার মানে এখানে 3 দুগুণে 6, 6টা হচ্ছে আমাদের হাইড্রোজেন হবে। আবার দেখো 2টা কিন্তু আমাদের নাইট্রোজেন হবে, 2টা কিন্তু আমাদের নাইট্রোজেন হবে। ক্লিয়ার? তবে সেই সাথে আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই আমাদের উৎপাদ তো আমরা পাবো, কোনো সন্দেহ নাই, উৎপাদ তো আমরা পাবো। তবে সেই সাথে আমরা কি পাবো? তাপ পাবো। সো আমরা লিখতে পারি 2NH3 প্লাস 92 জুল তাপ লিখতে পারি, তাপ। ঠিক আছে? তার মানে তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে আমরা নাইট্রোজেন ও হাইড্রোজেন, 3 অণু হাইড্রোজেন আমাদের বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করছে এবং সেই সাথে 92 জুল আমাদের তাপ উৎপন্ন করেছে। এখন আসো, তোমাদের এই বেসিকটা যদি তোমাদের একদম ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা আসবো হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এক্ষেত্রে আমরা জানি যে তাপ শোষণ হবে। সো তোমাদের বইতে একটা উদাহরণ দিচ্ছে, ওই উদাহরণটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে না, তোমাদের জুল না কিলো জুল হবে, কিলো জুল। ওকে ফাইন। তোমাদের এখানে নাইট্রোজেন দিচ্ছে 2 অণু আর অক্সিজেন দিচ্ছে 2 অণু। ঠিক আছে? তার মানে তোমরা এখানে পাবা হচ্ছে 2NO আর পাবা হচ্ছে -180 কিলো জুল। মানে কি? দেখো নাইট্রোজেন অক্সিজেনের সমবায় করে কিন্তু তোমরা 2NO পাইছো। তার মানে কি এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। মনে রাখবা এটার নাম হচ্ছে আমাদের নাইট্রিক। যারা তোমরা 9-এ উঠছো তাদের কিন্তু এই টপিকগুলি, এই বিষয়গুলি তুমি কিন্তু একদম ঝাঁঝরা মুখস্থ করতে হবে। নাইট্রিক অ্যাসিড তাও বুঝে বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে? কারণ আমি তোমাদের একদম বেসিক থেকে পড়াচ্ছি, বেসিক থেকে পড়ার ক্ষেত্রে ফলে কিন্তু তোমাদের হচ্ছে বেসিক পড়াচ্ছি যাতে তোমরা 9-এর যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু বিষয়টা বুঝতে পারো। কারণ তোমাদের এটা বুঝতে একটু হচ্ছে তোমাদের প্রবলেম হবে, বাট তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো সেক্ষেত্রে তোমাদের বুঝার আর কোনো সমস্যা থাকবে না। এখন আসো, তাপ হারি বিক্রিয়ায় আমরা নিছি দুইটা মৌল নিছি। একটা হচ্ছে তোমাদের নাইট্রোজেনের দুইটা অণু নিছি, আর হচ্ছে অক্সিজেনের 2টা পরমাণু নিছি। ঠিক আছে? তো এখানে আমাদের বিক্রিয়া করে আমরা পাইছি হচ্ছে 2NO মানে 2 অণু নাইট্রিক অ্যাসিড, আর পাইছি হচ্ছে -180 কিলো জুল শক্তি বা তোমরা তাপ বলতে পারো। এক্ষেত্রে আমি মাইনাস কেন লিখছি? মাইনাসটা লিখছি হচ্ছে কারণ এখানে তোমাদের তাপ শোষিত হয়েছে, যার ফলে এখানে -180 কিলো জুল ইউজ করা হয়েছে। এখানে আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, যার ফলে আমরা কিন্তু এখানে প্লাস লিখতে পারছি, প্লাস 92 কিলো জুল তাপ, আর এখানে হচ্ছে -180 কিলো জুল। আর NO মানে কি? NO হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? তার মানে কিন্তু আমাদের বিক্রিয়ার, রাসায়নিক বিক্রিয়ার উপর ভিত্তি করে আমাদের দুইটা জিনিস পাই। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। দুইটা কিন্তু আমাদের একদম টোটালি ক্লিয়ার করা কমপ্লিট। ওকে, এখন আসো নেক্সট টপিকে। এটা কিন্তু তোমাদের কালকে পড়ানোর কথা ছিল, কিন্তু আজকে পড়াচ্ছি। এখন আসো অন্য একটা টপিক। দেখো এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে জারণ মান নির্ণয় বা জারণ সংখ্যা নির্ণয়, যে কোনো একটা বলতে পারো। ঠিক আছে? তো এখন আমরা জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। আমরা জানি যদি জারণ সংখ্যার কথা বা বিজারণ বলে, আমরা জানি যে ইলেকট্রন, যেহেতু আমরা যদি যে কোনো মৌলের মধ্যে বা যে কোনো যৌগে যদি একটা মৌল নিজের একটা ইলেকট্রন অন্য কাউকে দান করে, তাহলে সেটা হবে আমাদের জারণ সংখ্যা বা জারণ মান। এবং
যদি কোনো মৌল বা পরমাণু হচ্ছে কোনো একটা মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করে, তবে সেটা গ্রহণ করা মানে কি, সেটা হচ্ছে আমাদের বিজারণ। ওকে, তো এখন আমরা নিশ্চয়ই জারণ মানটা নির্ণয় করতে পারবো। জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয়, এক্ষেত্রে দেখো তোমরা সোডিয়ামেরটা দেখো। সোডিয়াম আমরা জানি ওর পারমাণবিক সংখ্যা কিন্তু 11। তবে এই 11-র মধ্যে কিন্তু ওর সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় কক্ষপথে কিন্তু ওর ইলেকট্রন আছে মাত্র একটা, এবং তার আগের শক্তি স্তরে ওর ইলেকট্রন আছে হচ্ছে 8টি। আমরা জানি পর্যায় সারণীতে প্রত্যেকটি মৌল গ্রুপ 18তে যে সকল মৌল আছে, প্রত্যেকটা মৌল কিন্তু ওইরকম গ্রুপ 18-র মৌলের মতো আচরণ করতে চায়, মানে অষ্টক পূর্ণ করতে চায়। সো অষ্টক পূর্ণ করার ক্ষেত্রে প্রত্যেকটা মৌল কি করে, নিজেদের মধ্যে থেকে একটি ইলেকট্রন বা সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দান করে, বা হচ্ছে অন্য একটা মৌল থেকে একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করার ফলে কি হয়, ওদের মধ্যে কিন্তু অষ্টক পূর্ণ হয়, এবং অষ্টক পূর্ণ হলে তারা কিন্তু গ্রুপ 18 এর মৌলের মতো আচরণ করতে পারে। তার ফলে কি করে, দুইজনের মধ্যে কিন্তু দুইটা মৌলের মধ্যে কিন্তু একটা যৌগ গঠিত হয়। এখন সোডিয়ামের ক্ষেত্রে আসো, আমরা জানি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, তার আগের শক্তি স্তরে ইলেকট্রন আছে আমাদের 8টি। তো এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন কাউকে দান করে দেয়, তবে সেক্ষেত্রে তার কিন্তু অষ্টক পূর্ণ হয়। এবং যদি ওই একটা ইলেকট্রন সে কাউকে দান করে, তবে আমরা জানি যে ইলেকট্রন দান করে মানে হচ্ছে আমাদের জারণ সংখ্যা। ইলেকট্রন দান করছে কয়টা, একটা, তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা হবে কত, 1। তো আমরা ইজিলি লিখতে পারবো যে এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হবে 1, মানে হবে হচ্ছে প্লাস প্লাস। ঠিক আছে, কারণ আমরা জানি সোডিয়াম ও কি করবে, একটা ইলেকট্রন দান করে দিবে, তার মানে মাইনাস হবে। সো এই ক্ষেত্রে ওর হবে এখানে Na প্লাস প্লাস। ক্লিয়ার? তার মানে ওর জারণ মান হবে এরকম। ঠিক আছে, এখন আসা হচ্ছে এই উদাহরণটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আরো কয়েকটা উদাহরণে যাই, আরো কয়েকটা দেখাই। ক্লোরিনেরটা দেখো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। আমি জানি ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু 6টি। ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু 7টি। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 7টা। এখন এই ক্লোরিন বেচারা ও কিন্তু অষ্টক পূর্ণ করতে চায়, 7টা আছে, এখন কি 7টা দিতে পারবে নাকি একটা দিতে পারবে, একটা বা দুইটা বা তিনটা দেওয়া যায়, বাট 7টা তো দেওয়া কারোর পক্ষে সম্ভব না, বা নেওয়াও সম্ভব না। সো ও কি করবে, ও হচ্ছে একটা ইলেকট্রন একজনের থেকে ধার করবে, বা যে কোনো একটা মৌল থেকে ধার করবে এবং নিজের মধ্যে অষ্টক পূর্ণ করবে। দেখো ক্লোরিন আমরা জানি ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ফলে ও কি হবে, ঋণাত্মক, মানে ওর মধ্যে কি হবে, বিজারণ ঘটবে। বিজারণ ঘটার ফলে ক্লোরিনের এখানে কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, ক্লোরিন কি হবে, ঋণাত্মক হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্লোরিনও কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়ামও একটা ইলেকট্রন কি করবে, দান করবে। ঠিক আছে, এখন আসো ম্যাগনেসিয়ামে। ফ্লোরিনেটটা যদি আমরা বুঝতে থাকি, এখন আসো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা জানি যে ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ওর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা, দুইটা। তার মানে ও কি করবে, অষ্টক পূর্ণ করলে ও দুইটা ইলেকট্রন কি করবে, দান করবে। দান করার ফলে ম্যাগনেসিয়াম কি হবে, ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। তার মানে ওর জারণ সংখ্যা কত হবে, এই যে 2। ওর জারণ সংখ্যা 2, তার মানে দুইটা ইলেকট্রন কি করছে, দান করছে। ক্লিয়ার? দুইটা ইলেকট্রন দান করছে, যার ফলে ওর এটা আসছে। ঠিক আছে, ওর জারণ মান হয়েছে 2। এখন আসো অক্সিজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা 8, কিন্তু ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 6টা। তার আগে শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 2টা। তার মানে অক্সিজেন সর্বশেষ শক্তি স্তরে আরো কি করবে, 2টা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করার ফলে ওর 8টা হচ্ছে অষ্টক পূর্ণ করবে। ঠিক আছে, তার মানে ও 2টা ইলেকট্রন গ্রহণ করার ফলে ও কি করবে, 2- এই আয়নে পরিণত হবে, যার ফলে আমরা এটা লিখতে পারবো
ওরও কি, ওর হবে 2টা -2, এটা ওর জারণ মান, জারণ মান। ঠিক আছে, ওকে। তো তোমরা যদি মৌলগুলোর জারণ মান বুঝে থাকো, এখন আমরা আসবো হচ্ছে যৌগের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে, যৌগে, তো এখন তোমাদের একটা যৌগ দিই। যৌগটা হচ্ছে তোমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4। এখানে তোমাদের বলতে হচ্ছে সালফারের জারণ মান নির্ণয় করো। সালফারের জারণ মান নির্ণয় করো। সালফারের জারণ মান নির্ণয় করো। ঠিক আছে, তার মানে আমরা এখানে সালফারটা পাবো। আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 1। তো আমরা এখানে সোজাসুজি লিখবো যে হাইড্রোজেন কয়টা আছে, 2টা। এখানে লিখবো +1, ওর জারণ মান 1। তারপর এখানে 2টা আছে, যেহেতু 2টা লিখবো। সালফারটা আমরা জানবো না, সালফারটা আমাদের বের করতে হবে। সালফারটা আমরা জানি না, সালফারটা বের করতে হবে। তো আমরা সালফারের এখানে জায়গায় লিখতে পারি হচ্ছে x ধরতে পারি। তারপরে প্লাস দিয়ে তোমাদের অক্সিজেন হচ্ছে, আমরা জানি কত, অক্সিজেনের জারণ মান কি, -2 ইন্টু ওখানে অক্সিজেন আছে কয়টা, 4টা। এখন দেখো 2 + x -8, তো এখানে তোমাদের -6x, x -6 ইকুয়াল টু, এই পুরাটা ধরবা হচ্ছে 0, পুরাটা হবে আমাদের 0, কারণ আমরা x এর মান বের করব, x এর মান বের করব। এখন x এর মান আসো, x এর মান আমাদের কত হয়, এবার আনলে +6, আর x আমরা ধরছিলাম হচ্ছে সালফারকে, সালফার। তার মানে ওর মান কত, সালফারের জারণ মান আমাদের +6। প্লাসটা কিন্তু উল্লেখ করবা, প্লাসটা উল্লেখ করতে হবে। তো আমাদের এই ক্ষেত্রেও কিন্তু প্লাসটা উল্লেখ করতে হবে, +2 -2 উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডে এস এর বা সালফারের জারণ মান নির্ণয় করার ফর্মুলা। ক্লিয়ার? এখন আরেকটা আসো, আরেকটা 2 নাম্বার দেওয়া হচ্ছে H3PO4A, ফসফরাসের জারণ মান নির্ণয় করো। ফসফরাসের জারণ মান নির্ণয় করো। ওকে, তো আমাদের এখানে ফসফরাসের জারণ মানটা নির্ণয় করতে হবে। ফসফরাসের জারণ মানটা নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা এখানে ইজিলি লিখতে পারবো যে হাইড্রোজেনেরটা আমরা জানি, হাইড্রোজেন কত, হাইড্রোজেনেরটা হবে আমাদের +1 ইন্টু এখানে আছে কয়টা, 3টা। তারপরে ফসফরাসটা জানি না, ফসফরাসটা ধরছি হচ্ছে x, প্লাস অক্সিজেনেরটা -2 ইন্টু 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। তারপর আমরা লিখতে পারি কি, +3 প্লাস x -4 দুগুণে 8 ইকুয়াল টু 0, প্লাস x 3 4 5 6 7 8। তার মানে ফসফরাসের জারণ মান আমাদের হবে 5, ফসফরাসের জারণ মান হবে 5। ক্লিয়ার? সুতরাং ফসফরাসের জারণ মান 5, কি 5, প্লাস 5। ওকে,
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যৌগেরটা দেখলাম, মৌলেরটা দেখলাম, যৌগেরটা দেখলাম, মৌলেরটা দেখলাম, এখন আসা হচ্ছে যৌগমূলক। যৌগমূলক, যৌগমূলক, ঠিক আছে। যৌগমূলক তোমাদের এখানে আছে হচ্ছে S4 2- আর আছে হচ্ছে NH4 NH4+। এখন দেখো এই ক্ষেত্রে তোমাদের যদি এখানে 4 এর উপরে যদি 2- দেওয়া থাকে, সেক্ষেত্রে 2- এখানে কত আছে 2-। তো এক্ষেত্রে আমাদের ওর যৌগমূলকের ওর জারণ হবে কত জানো? ওর জারণ হবে যেটা উপরে পাওয়ারে দেওয়া আছে, সহগের সাথে যেটা পাওয়ারে দেওয়া থাকবে সেটাই হবে আমাদের ওর জারণ মান, তার মানে -2। আবার এক্ষেত্রে দেখো এখানে কিন্তু NH4 এর উপরে দেওয়া আছে কত প্লাস, কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তার মানে ওর জারণ মান হবে আমাদের +1। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের যৌগমূলকের, যৌগমূলকের শেষ। তো এটাই হচ্ছে আমাদের জারণ মান নির্ণয়ের ফর্মুলা। জারণ মান নির্ণয়ের ফর্মুলা। আরেকটা দেখাই, এটা একটু বেশ বড় আর একটু ডিফারেন্ট, ডিফারেন্ট জিনিস দেখাই। শেষ? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন আসো নেক্সটে, এখন আসো নেক্সট। এখন আসো নেক্সট। কপার NH3 4। দেখো এটা দেওয়া আছে তোমাদের কপার, তারপরে NH3, এখানে সালফার 4 দেওয়া আছে। এটাই না তোমাদের বইয়ে এটাই দেওয়া না? হ্যাঁ, NH4 SO4 NH4 NH3 4 SO4 NH3 4 4 SO4। সো এখানে বলছে তোমাদের কপারের জারণ মান নির্ণয় করতে। কপারের জারণ মান নির্ণয় করো, কপারের জারণ মান নির্ণয় করো। সো মনে রাখবা এই পুরোটা হচ্ছে আমাদের 0। NH3 এটার মান হচ্ছে আমাদের 0, টোটালি মুখস্থ, কোনো কথা নাই, টোটালি মুখস্থ। সো এখানে আমরা লিখতে পারবো ধরি কপারের জারণ মান আমরা ধরি x কপারের জারণ মান আমরা ধরতে পারবো x, তারপর এটা হচ্ছে 0, 4টা দেওয়া আছে। আর সালফেটেরটা আমরা একটু আগে দেখছি যে ওটা হবে -2। তো এখন আমরা নির্ণয় করব যেটা হবে আমাদের x, তারপর +0 × 3, তারপরে হচ্ছে কত 4 ও হ্যাঁ এটা 4 হবে, পুরাটা হচ্ছে আমাদের যেহেতু 0, তার মানে এটা হবে 4 প্লাস এটা একটু আগে দেখছি কি -2 = 0। সো এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে x
প্লাস 0 মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এক্স হবে প্লাস 2। সো আমাদের কপারের জারণ মান হচ্ছে প্লাস 2। কপারের জারণ মান কি? প্লাস 2। কপারের জারণ মান হবে প্লাস 2। সুতরাং কপারের জারণ মান প্লাস 2। ক্লিয়ার? এখন তোমাদের একটা চার্ট লিখাবো। চার্টটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। এই চার্টটা সবাই মুখস্থ করবা। এটা হচ্ছে তোমাদের যৌগমূলকের চার্ট। কিসের? যৌগমূলক। তোমাদের বইতেও দেওয়া আছে, বাট তোমরা যেগুলি লিখে দেবো ওগুলি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, তাই এগুলি তোমাদের একটু মাথায় রাখতে হবে। ফার্স্টে হচ্ছে তোমাদের CO3 2-, তারপর হচ্ছে HSO4-, দেন তোমাদের SO3 2-, দেন NO3-, PO4 3-, হচ্ছে ওকে। তো এইগুলি তোমাদের জারণ মান মুখস্থ করতে হবে, আর এগুলি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। ওর জারণ মান কত? -2। ওর জারণ মান হবে আমাদের -2। তারপর ওটা কত? শুধু মাইনাস দেওয়া আছে, এখানে কিছু নাই, মানে কি 1, সুতরাং -1। ওটা হবে -2, ওটা -1, ওটা কত? -3, আর ওটা +4। ওকে, সো এগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলি একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের এতটুকু শেষ। ওকে, এখন আসো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। টপিকটার নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তো টপিকটার নাম হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখন দেখবো জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। ওকে, সো আমরা জানি যে হচ্ছে যদি কোনো মৌল একটি ইলেকট্রন দান করে সেটা হচ্ছে আমাদের জারণ, এবং যদি কেউ সেটা গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের বিজারণ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রন দান করে সেটা জারণ, কিন্তু তাকে বলে হচ্ছে বিজারক, আর যেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে বিজারণ, আর হচ্ছে ওটার আরেকটা নাম কি? জারক। আর একটা নাম হচ্ছে জারক। সে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে বিক্রিয়া ইলেকট্রন দান করা হয়, যে বিক্রিয়ায়
ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করে, সেটা হচ্ছে আমাদের জারণ। জারণ। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, সেটা হচ্ছে আমাদের বিজারণ। বিজারণ। আর হচ্ছে যে বিক্রিয়ায় এটা হচ্ছে ইলেকট্রন দান করে, আর এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। এটা হবে আমাদের, এটাও সেম, ইলেকট্রন দান করে, তো সেটা আমরা লিখতে পারবো হচ্ছে, সেটা লিখতে পারবো বিজারক। আর যদি ইলেকট্রন গ্রহণ করে, ওয়েট, ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ 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 করে, সেটা হবে আমাদের জারক। জারক। তার মানে এটা কিন্তু মিল আছে, মিল আছে, ঠিক আছে। এটাও দান করে, এটা এটার সাথে যাবে আর এটা যাবে এটার সাথে। ওকে, এতটুকু কিন্তু আমাদের টোটালি কমপ্লিট। এতটুকু আমরা বুঝতে পারছি যে জারণ বিজারণ কাকে বলে। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আমরা এক্সাম্পল দেখব। দেখো, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি করবে, ওর কিন্তু দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন কিন্তু ও অক্সিজেনকে দান করবে, কারণ ওর কিন্তু 6টা ইলেকট্রন আছে, অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে। ম্যাগনেসিয়াম অক্সিজেন দুইটা কিন্তু কি করবে, অষ্টক পূর্ণ করবে, অষ্টক পূর্ণ করবে, অষ্টক পূর্ণ করবে। সো আমরা জানি যদি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তার মানে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তার মানে আমরা এখানে দিতে পারবো 2 ম্যাগনেসিয়াম দেওয়া যায়, দুইটা অণু, দুইটা অণু লাগবে, ম্যাগনেসিয়ামের দুইটা অণু, অক্সিজেনের দুইটা অণু। এটা হবে, দেখো আমরা জানি মুক্ত মূল, মুক্ত মূল যেগুলি থাকবে, যেমন ম্যাগনেসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলি হচ্ছে আমাদের প্রত্যেকটা কি মুক্ত মূল, প্রত্যেকটা হচ্ছে আমাদের মুক্ত মূল। এবং এই মুক্ত মূলগুলোর কিন্তু কোনো একক নাই, যেরকম আমরা জারণ মান জানছি যে প্রত্যেকটা সোডিয়ামের হচ্ছে আমাদের, সোডিয়ামের হচ্ছে 1, তারপর ক্লোরিন কি, ক্লোরিন হচ্ছে আমাদের -1 এরকম, তারপর ম্যাগনেসিয়াম হচ্ছে 2, ম্যাগনেসিয়াম কি +2 এরকম থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এরকম কিছু থাকবে না, এগুলি হচ্ছে মুক্ত মূল, মানে কোনো যৌগের সাথে, যৌগের সাথে যুক্ত হবে না। যৌগের সাথে যুক্ত হলে আমরা জানি, যৌগের সাথে যুক্ত হলে সেম এরকম ধারণ করে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ধারণ করছে, 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু ধারণ করছে, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু প্রত্যেকটা মৌল আলাদা থাকে, প্রত্যেকটা মৌল কি থাকে, প্রত্যেকটা মৌল হবে আমাদের তখন জিরো, জিরো মানে কোনো কিছু থাকবে না, জিরো থাকবে, ঠিক আছে। অক্সিজেনও হচ্ছে আমাদের জিরো। এখন ওদের জারণ মান কিন্তু বের হবে, এখন ওর জারণ মান কিন্তু আমরা বের করতে পারবো, এখন ওর জারণ মান আমরা বের করতে পারবো, ঠিক আছে। ওকে, দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে, ফার্স্টে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দান করে, দুইটা ইলেকট্রন দান করে, ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, 2+ আয়নে পরিণত হয়, তার মানে এখানে আমরা লিখতে পারবো +2 লিখতে পারবো, কারণ দুইটা ইলেকট্রন দান করছে। আবার দেখো অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ঋণাত্মক হবে, ঋণাত্মক 2- আয়নে পরিণত হবে, তার মানে এখানে আমরা লিখতে পারবো -2। ওকে, ওরা যখন মুক্ত অবস্থায় ছিল, দেখো ওরা যখন মুক্ত অবস্থায় ছিল তখন কিন্তু কোনো কিছু ছিল না, জাস্ট 0 0 দিছে, ম্যাগনেসিয়ামও হচ্ছে 0 আর অক্সিজেনও কি, অক্সিজেনও হচ্ছে আমাদের 0,
তারপর দেখো ওরা কিন্তু ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন আদান প্রদান করছে। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিছে, ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়, যার ফলে আমরা জারণ মানটা এর উপরে কিন্তু লিখতে পারছি। ঠিক আছে, তার মানে এটা যেহেতু দান করছে, তার মানে এটা হবে আমাদের জারণ, এটা হবে আমাদের জারণ, যাকে আমরা বলতে পারবো বিজারক, যাকে আমরা বলতে পারবো হচ্ছে বিজারক। আর এটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হবে বিজারণ। এবং ওকে আমরা বলতে পারবো কি, জারক। ওকে আমরা বলতে পারবো জারক, ওকে আমরা জারক বলতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। এতটুকু যদি বুঝে থাকো, তারপর হচ্ছে নেক্সটে যাব। নেক্সট তার মানে জারণ বিজারণ বিক্রিয়া আমাদের টোটালি কমপ্লিট। ওকে, এখন আসা নেক্সটে। নেক্সট টপিক আমাদের জারণ বিজারণ বিক্রিয়া টোটালি কমপ্লিট। এখন আসবো নেক্সট টপিক। এতটুকু শেষ। ওকে, এখন আসে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। টপিকটার নাম হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। প্রথমটা হবে তোমাদের পানি বিয়োজন বা আদ্র বিশ্লেষণ। পানি বিয়োজন বা আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ। পানি বিয়োজন বা আদ্র বিশ্লেষণ। তো তোমাদের এখানে বুঝতে হবে যে পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করব। ওকে, Cl plus H। দেখো, তাহলে তোমাদের পানির সাথে বিক্রিয়া করছে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড।
ওকে, দেখো তোমাদের পানির সাথে বিক্রিয়া করছে, যার ফলে ওর এটার নাম কি? আদ্র বিশ্লেষণ, পানি বিয়োজন বা আদ্র বিশ্লেষণ। এটা হচ্ছে আমাদের প্রথম রাসায়নিক বিক্রিয়া। এখানে পানি বিয়োজন যেহেতু বলছে, তার মানে এখানে পানির বিয়োজন ঘটবে। কিসের সাথে হচ্ছে? একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড, লবণ। তো এটার সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড H আয়নে পরিণত হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা OH আয়ন, H আয়ন, আর হচ্ছে OH আয়ন, H প্লাস, এটা হলো আমাদের H প্লাস, আর এটা OH মাইনাস, OH মাইনাস। ওকে, দেখছো পানি বিয়োজন বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, একটা লবণের সাথে পানি বিয়োজন করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্ষার উৎপন্ন করছে, আর হচ্ছে একটা অ্যাসিড উৎপন্ন করছে। ক্ষার আর অ্যাসিড উৎপন্ন করছে। লবণ ও পানি থেকে আমরা ক্ষার ও অ্যাসিড পাইছি। আর এটা দেখো, আরেকটা উদাহরণ দিচ্ছে, ওকে দেখো এখানে তোমাদের কি করছে, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে তোমার 3 অণু পানি বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে তোমার হচ্ছে AlCl3 এর সাথে 3 অণু পানি বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে OH3, এটা হচ্ছে পানি বিশ্লেষণ। আর এখানে কি করবে? অর্ধক্ষেপণ করবে, প্লাস 3 অণু অ্যাসিড তৈরি করছে, 3 অণু HCl উৎপন্ন করছে, 3 অণু অ্যাসিড উৎপন্ন করছে। এটা হচ্ছে আমাদের পানি বিশ্লেষণ প্রক্রিয়া। আর হচ্ছে পানি বিশ্লেষণ আর কি করছে? অর্ধক্ষেপণ করছে, মানে কি তলানি হিসেবে মাটির নিচে, তলানি হিসেবে নিচে জমা থাকবে, তলানি হিসেবে নিচে জমা থাকবে। আর এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়ার মধ্যে এটা আয়নিক যৌগের সাথে কালাস আকারে যুক্ত হয়। পানি যোজন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। এটা কি করবে? এটা হচ্ছে ক্যালাস আকারে, ক্যালাস আকারে পানির সাথে যুক্ত হয়, পানির সাথে যুক্ত হয়। ওকে, এটা হচ্ছে ক্যালাস আকারে পানির সাথে যুক্ত হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের পানি বিয়োজন প্রক্রিয়া, আর এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। তার মানে এটা যে কোনো ক্যালাসের সাথে, আয়নিক যৌগের সাথে ক্যালাস আকারে যুক্ত হয়। এখানে তোমাদের পানির জায়গায় লিখবা আয়নিক যৌগ। আয়নিক যৌগের সাথে যুক্ত, আয়নিক যৌগের সাথে যুক্ত হয়। ওকে, ওকে, ততটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা। পানির যোজন বিক্রিয়া কাকে বলে? আয়নিক যৌগের সাথে ক্যালাস আকারে যুক্ত হয়, এটা হচ্ছে আমাদের পানির যোজন বিক্রিয়া। যেমন কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হয়েছে। দেখো কপার সালফেট, কপার সালফেট। ওকে, দেখো তোমাদের কপার সালফেট 5 অণু পানির সাথে,
H2O 5 অণু পানির সাথে যুক্ত থাকবে, যেমন কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হয়ে এটা বিক্রিয়া করে কি হবে, জাস্ট এটা গুণ হয়ে যাবে, কপার সালফেট ইন্টু 5 অণু পানি ঠিক আছে। জাস্ট কপার সালফেটটা 5 অণু পানির সাথে যুক্ত হয়ে ওইরকম সেমই থাকছে, জাস্ট গুণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পেন্টাহাইড্রেট কপার সালফেট, এটা হবে আমাদের পেন্টাহাইড্রেট কপার সালফেট, পেন্টাহাইড্রেট কপার সালফেট। পেন্টাহাইড্রেট কপার সালফেট, ওকে। তারপর আমরা এটা দেখবো জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত হবে। জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি যুক্ত হয়ে সেম এটাই তৈরি করবে, জিঙ্ক সালফেট ইন্টু 7 অণু পানি দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের পানি যোজন বিক্রিয়া। এটা পড়ছে হচ্ছে পানি বিয়োজন প্রক্রিয়া, পানি যোজন প্রক্রিয়া, এই দুইটা কিন্তু আমাদের টোটালি কমপ্লিট। বুঝতে পারছো, পানি বিয়োজন প্রক্রিয়া আর পানি যোজন প্রক্রিয়া। দেখো পানি বিয়োজন প্রক্রিয়া বা আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া তোমাদের হচ্ছে লবণ ও পানি দুইটা একসাথে যুক্ত হয়ে তোমাদের কি তৈরি করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে হচ্ছে তোমাদের ক্ষার, আরেকটা কি তোমাদের অ্যাসিড উৎপন্ন করছে, ক্ষার ও অ্যাসিড উৎপন্ন করছে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম। তারপর দেখো পানি যোজন বিক্রিয়ার মধ্যে ক্যালাস আকারে আয়নিক যৌগের সাথে যুক্ত হয়। এখানে দেখো ক্যালাস মানে কি, ক্যালাস আকারে পানির সাথে যুক্ত হয়েছে, ক্যালাস আকারে আয়নিক যৌগের সাথে যুক্ত হয়। কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা হচ্ছে আমাদের পেন্টাহাইড্রেট কপার সালফেট। দেখো আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট, 7 অণু পানির সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট ইন্টু 5 অণু পানি উৎপন্ন করছে। সো এটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া বা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। এটা হবে আমাদের বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। ওকে, কমপ্লিট। এখন আসো আরেকটা নতুন বিক্রিয়াতে। একটা নতুন বিক্রিয়াতে। এটা যদি বুঝে থাকো, এখন আসো অন্য একটা যৌগ। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, ওকে। তো এখানে মনে রাখবা যে এটি হচ্ছে আয়নিক যৌগের সাথে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এটা হবে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। ওকে। তো তোমাদের এখানে একটা উদাহরণ দিছে, উদাহরণটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CNO,
NH4 CNO CNO এটা থেকে তোমাদের একটা নতুন জিনিস উৎপন্ন করছে হচ্ছে ইউরিয়া NH2 CNH2 NH2 CNH2 NH2 CNO2 ওয়েট খালি নেই NH2 এখানে তোমাদের দুইটা অক্সিজেন থাকবে দুইটা অক্সিজেন এটার নাম হবে তোমাদের ইউরিয়া 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 আর এটা হবে তোমাদের অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়াম সায়ানাইড এটা হবে তোমাদের অ্যামোনিয়াম সায়ানাইড ওকে দেখো এটা বিক্রিয়াটা কিভাবে করছে এখানে তোমাদের NH4 ছিল তো NH4 লিখবা NH4 কিভাবে লিখবা ফার্স্ট লিখবা NH2 ফার্স্ট লিখবা তারপর তোমাদের কার্বন আছে কয়টা দিবা একটা কার্বন তারপরে দুইটা লিখছো আরো দুইটা বাকি আরো দুইটা লিখবা NH2 তো দুইটা চারটা হয়েছে কার্বন একটা পাইছো তারপরে তোমাদের অক্সিজেন আছে কয়টা দেখো অক্সিজেনের দুইটা হাত NH4 পাইছো NH4 পাইছো আর অক্সিজেনের দুইটা দিয়ে দিবা আর অক্সিজেন দুইটা থাকবে এইভাবে এরকম অক্সিজেন ঠিক আছে তার মানে 1 2 3 4 চারটা কমপ্লিট দেখো এটা হচ্ছে তোমাদের সেমি থাকবে তোমাদের যৌগটা খালি সেমি থাকবে খালি এখানে সমানুকরণ বিক্রিয়া যেহেতু বলছে তোমাদের এটা এখান থেকে একটা মানে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত কি ভিন্ন আণবিক সংকেত কিন্তু তোমাদের একই কিন্তু কি গাঠনিক সংকেত আমাদের ভিন্ন ক্লিয়ার সমানুকরণ প্রক্রিয়াটা ক্লিয়ার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আমাদের ভিন্ন এখন আসো পলিমাকরণ বিক্রিয়া এখানে তোমাদের দেওয়া হয়েছে হচ্ছে তাপ দেওয়া হয়েছে তাপ ঠিক আছে এখন আসো পলিমাকরণ বিক্রিয়া পলিমাকরণ বিক্রিয়া এখানে তোমাদের মনে রাখতে হবে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে গঠিত হয়ে বৃহৎ অণু গঠন করে ক্ষুদ্র অণু একত্রে গঠিত হয়ে বৃহৎ অণু গঠন করে ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে বৃহৎ অণু গঠন করে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে বৃহৎ অণু গঠন করে এটা লিখছি একত্রে ওকে ঠিক আছে এখন আমরা উদাহরণ দেখব তোমাদের ইথিন থেকে বানাইছে হচ্ছে পলিথিন
ইথিন থেকে পলিথিন বানাইছে, তার মানে ইথিনের সংকেত আমরা জানি N = CH2, দুইটা বন্ড CH2। এখান থেকে তোমাদের বানাইছে হচ্ছে পলিথিন, তার মানে NCH2CH2। ওকে, তো এখানে দেখো তোমাদের ইথিনের আছে হচ্ছে কার্বন আছে তোমাদের দুইটা বন্ডে, আর হাইড্রোজেন কিন্তু তোমাদের চারটা। কার্বন দুইটা, দেখো কার্বন দুইটা, কার্বন একটা দুইটা, আর হাইড্রোজেন কয়টা? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা। তো আমরা ফার্স্টে লিখি যে কার্বনগুলি ফার্স্টে লিখি। কার্বনগুলি হচ্ছে কার্বন একটা আর এটা দুইটা। হাইড্রোজেন কয়টা? চারটা, এখানে দিব চারটা, মানে H H, আর এখানেও দিব হচ্ছে H H, চারটা। ঠিক আছে, তার মানে কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা? চারটা। আছে কিভাবে? আছে হচ্ছে আমাদের ডাবল বন্ডে, তো দিবা ডাবল বন্ড দিবা, ডাবল বন্ডে আছে যেহেতু ডাবল বন্ড দিতে হবে। এখন দেখো এখানে যদি তোমাদের বদ্ধ অবস্থায় থাকতো, বা যদি তোমার এখানে শিকল না থাকতো, তাহলে কিরকম হইতো? শিকল না থাকতো, যদি বন্ধনে হাইড্রোজেন বন্ধনে যদি বন্ধন না ঘটতো, তাহলে কিভাবে হইতো? যদি তোমাদের এই বন্ধনটা না থাকতো, তাহলে কিরকম ভাবে হতো? দেখো এখান থেকে হবে হচ্ছে আমাদের এইভাবে, তার মানে আমাদের সি থাকবে, দুই জায়গায় সি থাকবে, এখানেও থাকবে সি, এখানেও থাকবে সি। তো এখানে হবে আমাদের হাইড্রোজেন একটা, তো এখানে দিবা হচ্ছে, এখানেও হাইড্রোজেন একটা। এই বন্ডটা হবে আমাদের, একটা হচ্ছে এইভাবে আর এটা এইভাবে। ওকে, যদি আমাদের বন্ডটা না থাকতো, ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এরকম ভাবে পাই। তার মানে এইটা যাবে হচ্ছে আমাদের এই যে এই জায়গাটাতে, আর এইটা যাবে হচ্ছে আমাদের এইখানে। তার মানে আমরা কিন্তু জিনিসটা একদম টোটালি ক্লিয়ার করলাম। এখানে হচ্ছে আমাদের যেহেতু বন্ড আছে, তাই আমরা এরকমকে ইথিন আকারে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে বৃহৎ অণু গঠন করছে, বন্ড ভেঙে গেছে, তারপরে হচ্ছে আমাদের এই বন্ডটা। তার মানে আমরা এখানে কটা পেয়েছি? 1 2 3 4। তারপরে এখানে দেখো 1 2 3 4, একদম চারটা কিন্তু পুরো টোটালি কমপ্লিট। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা লিখতে পারবো একটা, আর এটা হচ্ছে আমাদের বৃহৎ অণু গঠন করে, এটাকে আরেকটা নাম দিতে পারবো। একটা হচ্ছে মনোমার, আর এটা হচ্ছে পলিমার। এটা মনোমার, আর এটা হচ্ছে আমাদের পলিমার। এটা মুছে দিই। এটা আমাদের ইথিন, এটা হবে ইথিন। এটা হবে পলিথিন। ওকে, তারপর আমরা এটা লিখতে পারবো, এটা মনোমার, এটা পলিমার। 200°C, এটা আমাদের 200°C তাপে, 200°C তাপে, আর 1200 ATM চাপ হচ্ছে, 1200 ATM চাপ হচ্ছে, 1200 ATM। ওকে, আর এটা হচ্ছে আমাদের মনোমার, আর এটা হবে আমাদের পলিমার। ওকে, ফাইন। তো আমাদের টোটালি কিন্তু কমপ্লিট। আমরা কয়টা জিনিস দেখছি? আমরা হচ্ছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি কি দেখতে পাইছি? একটা হচ্ছে আমাদের পানি বিয়োজন, আর এটা কি পানি যোজন, সমানুকরণ, আর এটা কি পলিমাকরণ। সমানুকরণ আর হচ্ছে পলিমাকরণ। সমানুকরণ, পানি যোজনের মধ্যে কি হয়েছে তোমাদের? পানি যোজনের মধ্যে তোমাদের লবণ ও পানি একসাথে বিক্রিয়া করে ক্ষার ও অ্যাসিড উৎপন্ন করছে। পানি যোজন, আর এটা হচ্ছে পানি যোজন। পানি যোজন প্রক্রিয়ার মধ্যে তোমাদের কি দেখা গেছে? পানি যোজন প্রক্রিয়ার মধ্যে তোমাদের ক্যালাস পানি, আয়নিক যৌগের সাথে ক্যালাস পানি গঠিত হয়েছে। আয়নিক যৌগের সাথে ক্যালাস পানি গঠিত হয়েছে। তারপর দেখো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়ার মধ্যে তোমাদের হচ্ছে আয়নিক গঠন একই থাকবে, কিন্তু হচ্ছে তোমাদের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। এই যে দেখো আণবিক সংকেত কিন্তু আমাদের একই, কিন্তু গাঠনিক সংকেত কি? এটা ছিল আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড, ওটা কি হবে? ইউরিয়া। তোমাদের এটা হচ্ছে এমসিকিউ তে আসতে পারে যে এটা কি, এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে, নাম আসতে পারে যে এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড, আর এটা কি আমাদের ইউরিয়া। তারপর হচ্ছে আসো আমাদের পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া কি বলে? ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে হয়ে একটা বৃহৎ অণু গঠন করবে, যেটা নাম হচ্ছে আমাদের পলিমার।
আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র অণু থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মনোমার। তারপর দেখো এখানে ইথিন থেকে আমাদের পলিথিন বানাইছে। কিভাবে বানাইছে? এই ইথিনটা হচ্ছে 200°C তাপমাত্রা ও 1200 ATM চাপের মধ্যে আমাদের পলিথিন গঠন করছে। কিভাবে গঠন করছে তোমাদের কিন্তু ডিটেলসে বলা হয়েছিল, ঠিক আছে? তার মানে আজকে হচ্ছে আমাদের জারণের মান কিভাবে নির্ণয় করতে হয়, তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া কাকে বলে, দুইটা টপিক গেল। আর এটা হচ্ছে তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে এক্সাম্পল সহ দেখানো হয়েছে। তারপর তোমাদের বিশেষ ধরনের বিক্রিয়া পড়ানো হয়েছে, যেটার মধ্যে আমরা 4টা বিক্রিয়া দেখছি, রাসায়নিক 4টা বিশেষ বিক্রিয়া দেখতে পারছি, উদাহরণ দেখাইছি, কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটাও দেখাইছি, কিভাবে কোত্থেকে আসছে সবকিছু কিন্তু তোমাদের সংজ্ঞা সহ কমপ্লিট করানো হয়েছে। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরো বিশেষ টপিক নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। তার আগে আমাদের কিছু সিকিউ প্র্যাকটিস করতে হবে। এই যে এতগুলো টপিক যে তোমাদের পড়াইছি, তার আগের ক্লাসে তোমাদের যে টপিকগুলো পড়াইছি সেখান থেকে হচ্ছে তোমাদের সিকিউ করাবো, দেন তোমাদের নেক্সট টপিক লা সাতেলিয়ার নীতিতে কিন্তু প্রবেশ করা হবে। ওকে, তার মানে আজকের ক্লাসটা আমাদের হচ্ছে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে সবাই আবার আমার সাথে যুক্ত হয়ে জয়েন হয়ে যাবা, ঠিক আছে? ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তোমাদের হচ্ছে বায়োলজি ক্লাসের মধ্যে। তোমাদের বায়োলজি
13 চ্যাপ্টার অর্থাৎ 13 অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছিল সেটা হচ্ছে তোমাদের বাস্তুতন্ত্রের মধ্যে তোমাদের কি কি জিনিস থাকে সেটা কিন্তু তোমাদের এর আগে ক্লাসের মধ্যে একদম টোটালি বোঝানো হয়েছে যে তোমাদের বাস্তুতন্ত্রের মধ্যে থাকে হচ্ছে উৎপাদক, খাদক ও বিয়োজক। মানে এই তিনটা জিনিস হচ্ছে তোমাদের বাস্তুতন্ত্রের মধ্যে থাকে। আর এটা হচ্ছে তোমাদের আরো জিনিস পড়ানো হয়েছিল যে তোমাদের হচ্ছে জড়বস্তু থাকে, ভৌত উপাদান থাকে, আর হচ্ছে জীব উপাদান থাকে। এই তিনটা জিনিস কিন্তু থাকে। তো আজকে হচ্ছে আমরা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল নিয়ে কিন্তু আলোচনা করব। খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল কাকে বলে সেই জিনিসটা আমরা হচ্ছে বুঝবো, কারণ এখান থেকে কিন্তু তোমাদের বেশ পরিমাণ গতে কোশ্চেন আসে। গতে আসা কোশ্চেন, তো আমাদের এই টপিকটা কিন্তু একদম টোটালি ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল কাকে বলে। এটা হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খলের প্রথম স্টেপ হচ্ছে ধরো ঘাস 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 থেকে যাবে হচ্ছে আমাদের পোকা বা ব্যাং। ঘাস থেকে যাবে হচ্ছে পোকা। এখন আমরা কি কি পোকা লিখতে পারবো, ধরো ফড়িং, ওকে। তারপর এখান থেকে যাবে হচ্ছে আমাদের ব্যাং ব্যাং এখান থেকে যাবে হচ্ছে আমাদের ব্যাং, ওকে। তো এখান থেকে যাবে হচ্ছে আমাদের ব্যাং থেকে হচ্ছে সাপ, ব্যাং থেকে সাপ, সাপ থেকে গুইসাপ। ওকে, তো তোমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে এই কয়েকটা জিনিস আমরা লিখছি। ফার্স্টটা হচ্ছে ঘাস, তারপর ফড়িং, ব্যাং, সাপ, গুইসাপ। এখন এর প্রত্যেকটাকে কি বলে এন্ড আমি এটা কেন লিখলাম তোমাদের একটু বলি। দেখো, খাদ্য চেনের মধ্যে আমরা জানি বা খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রত্যেকটা বস্তু একটা আরেকটার উপর কি নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন আমরা মানুষ, আমরা জীব, আমরা কিন্তু খাদ্যের উপর নির্ভরশীল। খাদ্য ছাড়া কিন্তু আমাদের কোনোভাবেই চলে না, বা আমরা কিন্তু খাদ্য ছাড়া বসবাস করতে পারবো না। আমরা কিন্তু এক পর্যায়ে গিয়ে মারা যাব। সো এই খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা বস্তুই হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল। দেখো এখানে হচ্ছে ফড়িং, ফার্স্টে হচ্ছে ফড়িং, তারপর ঘাস, তারপর ফড়িং, ব্যাং, সাপ, গুইসাপ। এখানে হচ্ছে তোমার ফড়িং হচ্ছে ঘাস খায়, ক্লিয়ার। ফড়িং হচ্ছে তোমাদের ঘাস খায়, রাইট। ফড়িং ঘাস খায়, ব্যাং হচ্ছে ফড়িংকে খায়, এবং এক পর্যায়ে দেখবা সাপ কিন্তু আবার ব্যাংকে খায়, এবং এই গুইসাপটা হচ্ছে সাপকে খায়। ফলে দেখো ফড়িং ঘাসকে কিন্তু নিজের জীবন ধারণ করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে আবার ব্যাং কি করে, ফড়িংটাকেও খায়। ফড়িংটাকে শিকার করে সে নিজের খাদ্য হিসেবে শিকার করে এবং তাকে পরবর্তীতে খায়। তাহলে ব্যাঙের খাদ্য হচ্ছে ফড়িং। তারপর দেখো সাপ কিন্তু নিজের জীবন ধারণের জন্য আবার কাকে খায়, ব্যাংকে খায়। এন্ড লাস্টলি দেখো গুইসাপ কিন্তু নিজের খাদ্য গ্রহণের জন্য কাকে গ্রহণ করে, সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সো এটা হচ্ছে আমাদের খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। মানে প্রত্যেকটা বস্তুই অন্য একটা বস্তুর উপর নির্ভরশীল, প্রত্যেকটা বস্তু একটা বস্তুর উপর নির্ভরশীল। ক্লিয়ার। এখানে প্রত্যেকটাকে কিন্তু আমরা আলাদা আলাদা নাম দিতে পারি। যেমন আমাদের ঘাসটা কিন্তু কারোর উপর নির্ভরশীল না। ঘাস কিসের উপর নির্ভরশীল, সূর্যের আলো। কিন্তু সূর্যের আলো নির্ভরশীল, সূর্যের আলো তো নিঃশেষ হয়ে যাচ্ছে না, বা সূর্যের আলো তো শেষ হয়ে যাচ্ছে না। তো আমরা এখানে লিখতে পারি যে ঘাসটা হচ্ছে আমাদের উৎপাদক। ফড়িং হচ্ছে ঘাসকে খায়, তার মানে ও হচ্ছে প্রথম স্তরের খাদক। ব্যাং যেহেতু ফড়িংকে খায়, তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক। তারপর দেখো সাপ ব্যাংকে খায়, তার মানে এটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তারপর দেখো লাস্টে কি হয়, গুইসাপ আবার সাপকে খায়, তার মানে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরের খাদক। সর্বোচ্চ স্তরের খাদক। ক্লিয়ার। দেখো এখানে তোমাদের পুরাটা জিনিস হচ্ছে এক্সপ্লেন করছি যে তোমাদের খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকলের মধ্যে প্রত্যেকটা বস্তু একটা একটা নির্দিষ্ট বস্তুর উপর নির্ভরশীল, এবং এটাকে আমরা বলি হচ্ছে ফুড চেইন। এবং দেখো এখানে ফার্স্টে হচ্ছে ঘাসটা হচ্ছে আমাদের উৎপাদক, কারণ ঘাসকে কি খায়,
বোরিং ফড়িং কিন্তু আমাদের ফড়িং কি খায়? ফড়িং হচ্ছে ঘাস খায়, তাই এটা আমাদের উৎপাদক, কারণ ও হচ্ছে ফড়িং এর একটা খাদ্য, ও খাদ্য হিসেবে কাজ করে এবং ফড়িং ঘাসটাকে খায়। তারপর দেখো ব্যাঙ হচ্ছে ফড়িং কে খায়, তারপর সাপ কাকে খায়? ব্যাঙকে, এবং লাস্টে গুইসাপ হচ্ছে সাপকে খায়। তো ঘাসটা হচ্ছে আমাদের উৎপাদক, ফড়িং প্রথম স্তরে, তারপরে ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, সাপ তৃতীয় স্তরের খাদক, এবং লাস্টে হচ্ছে গুইসাপ হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তরের খাদক। তো আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কোনো কথা না, কারণ এই টপিকটা তোমাদের একদম একদম ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো চলো আসো এখন নেক্সট টপিকে আসো। এখন হচ্ছে আমরা দেখবো খাদ্য শিকল কয় ধরনের হয়ে থাকে। খাদ্য শিকল মনে রাখবা 3 ধরনের হয়ে থাকে। এই খাদ্য শিকল কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের হয়ে থাকে। খাদ্য শিকলটা হচ্ছে আমাদের 3 ধরনের হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের 3 ধরনের। এটা আমাদের 1 নাম্বার, তারপর হবে 2 নাম্বার, তারপর হবে 3 নাম্বার। ওকে, ফার্স্টটা হচ্ছে আমাদের শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকল। তারপর এটা মনে রাখবা পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকল। এখানে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে পরজীবী খাদ্য শিকলের মধ্যে আমরা পাই হচ্ছে ফার্স্টে হচ্ছে মানুষ। দেখবা আর মশা কি করে? মশা কিন্তু মানুষকে অ্যাটাক করে, একদম রক্ত খাওয়ার জন্য কি করে? মানুষকে অ্যাটাক করে, যার ফলে আমাদের কি হয়? যার ফলে আমাদের ডেঙ্গু ভাইরাস হয়, বা তোমাদের করোনা ভাইরাস হয়, যেটাই হোক তোমাদের একটা ভাইরাস হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মানুষ, মশা, আর হচ্ছে ডেঙ্গু। এটা একটু মাথায় রাখবা, কারণ মশা মানুষকে অ্যাটাক করে, যার ফলে আমাদের কি হয়? ডেঙ্গু ভাইরাস হয়। তার মানে হচ্ছে এটা একটা পরজীবী খাদ্য শিকল, যার উপর এই জ্বরটা হচ্ছে মশার উপর নির্ভরশীল, এবং কার মাধ্যমে মশার মধ্যে হয় হচ্ছে ডেঙ্গু। মশার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস হয়। কিসে হয়? মানুষের মধ্যে ডেঙ্গু ভাইরাস হয়। ওকে, ওকে, ফাইন। মানুষ, মশা, ডেঙ্গু। তারপর লাস্টটা হচ্ছে আমাদের মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল, এখানে তোমার মৃতজীবী মানে হচ্ছে আমাদের মৃতদেহ। মৃতদেহ ব্যাকটেরিয়া, ছত্রাক। ব্যাকটেরিয়া, ছত্রাক। মৃতদেহ কি করে? মাটির মধ্যে মৃতজীবী খাদ্য শিকল মানে কি? উদ্ভিদ, আমরা জানি ঘাস থেকে হচ্ছে কি পায়? ফড়িং ঘাসকে নিজের খাদ্য শিকল হিসেবে ব্যবহার করে, ফড়িং ঘাসকে খায়, এবং এই ঘাসটা কি করে? নিজে থেকে তো আর বড় হতে পারে না। এই ঘাসের মধ্যে আমরা হচ্ছে সার দেই, বা তোমরা যে কোনো উদ্ভিদের মধ্যে কি দেখবা? সার দিতে দেখবা। তো এই মৃতদেহ হচ্ছে তোমাদের মৃতদেহ পচে গিয়ে আমাদের হচ্ছে সার তৈরি করে, এবং সারটা কি করে? উদ্ভিদের মধ্যে কি করে? পুষ্টি যোগায়, উদ্ভিদের মধ্যে পুষ্টি যোগায়। ঠিক আছে, যদি তোমরা এই খাদ্য শিকলটা বুঝে থাকো, এখন আসো খাদ্য জালের মধ্যে। খাদ্য শিকলটা বুঝে থাকলে এখন আসো খাদ্য জালের মধ্যে।
এখন আসো খাদ্য জাল। খাদ্য জাল তোমাদের হচ্ছে থাকবে শৈবাল। শৈবালকে খায় হচ্ছে ছোট মাছ। ছোট মাছ। তারপর ছোট মাছকে কে খায়? বাজ পাখি। তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, দেখো। এটা তোমাদের গতে আসতে পারে, গতে। ছোট মাছকে খায় কে? আবার বাজ পাখি। তারপর আসো শৈবাল। শৈবাল তোমাদের আসতে হচ্ছে জু প্ল্যাঙ্কটন। জু প্ল্যাঙ্কটন, বড় মাছ। বড় মাছকে খায় আবার হচ্ছে বাজ পাখি। বাজ পাখি, ঠিক আছে। এখন আসো শৈবাল। ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। আবার কি আসে? আবার দেখো শৈবাল কাকে খায়? শৈবালকে খায় হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। তারপর আবার শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। সো এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে। দেখো খাদ্য জালের মধ্যে কি কি হয়? শৈবাল, তারপর ছোট মাছ, তারপর বাজ পাখি। তার মানে বাজ পাখি হচ্ছে ছোট মাছকে খায়, ছোট মাছ হচ্ছে শৈবালকে খায়। আবার দেখো বাজ পাখি বড় মাছকে খায়, বড় মাছ খায় হচ্ছে জু প্ল্যাঙ্কটনকে, এবং জু প্ল্যাঙ্কটন কাকে খায়? শৈবালকে। মানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের শৈবালের উপর নির্ভরশীল। এবং সবশেষে কি হয়? সর্বোচ্চ স্তরের খাদক আমাদের হচ্ছে বাজ পাখি। দেন হচ্ছে 3 নম্বরে আসো। 3 নম্বর কি বলছে? বাজ পাখি হচ্ছে বড় মাছকে খায়, ছোট মাছকে খায়, আবার হচ্ছে শৈবালকে খায়। তারপর হচ্ছে বাজ পাখি আবার বড় মাছকে খায়, বড় মাছ খায় আবার ছোট মাছকে, ছোট মাছ আবার খায় জু প্ল্যাঙ্কটনকে, জু প্ল্যাঙ্কটন আবার খায় হচ্ছে শৈবালকে। লাস্টলি আসো, বাজ পাখি হচ্ছে ছোট মাছকে খায়, ছোট মাছ খায় হচ্ছে জু প্ল্যাঙ্কটনকে, জু প্ল্যাঙ্কটন আবার শৈবালকে খায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের খাদ্য শিকল, খাদ্য জাল। এটা হচ্ছে আমাদের খাদ্য জাল। তার মানে একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। তার মানে একটি একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। একাধিক খাদ্য শৃঙ্খল থাকে।
ওকে, সো এটা হচ্ছে তোমাদের খাদ্য জাল। দেখছো খাদ্য জালের মধ্যে আমরা 5টা জিনিস পাইছি। প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের উৎপাদক হিসেবে কে কাজ করছে? শৈবাল কাজ করছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে আমাদের বাজ পাখি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ স্তরের খাদক বাজ পাখি। এবং দেখো মাঝখানে যেগুলি থাকে এগুলি হচ্ছে প্রত্যেকটা, যেমন এটা ধরো, এটাতে আসো, এটা হচ্ছে আমাদের প্রথম স্তরের, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তারপরে সামটাইমস দেখবা তুমি হচ্ছে প্রথম স্তরের পাবা, কোনো কোনো ক্ষেত্রে প্রথম স্তরের, তারপরে দ্বিতীয় স্তরের পাবা। ঠিক আছে? আবার দেখো ছোট মাছ ছিল, বড় মাছ ছিল, আবার কখনো কখনো তৃতীয় স্তরে চলে যাবে, আবার মাঝখানে দ্বিতীয় স্তরে আসবে। প্রথম স্তর কিন্তু নাই। এখানে হচ্ছে তোমাদের উৎপাদক, উৎপাদক, ক্লিয়ার? উৎপাদক। সো এটা হচ্ছে এই 4টা তোমাদের মুখস্থ করতে হবে, কারণ সামটাইমস তোমাদের এমসিকিউর মধ্যে দিয়ে দিবে এই 4টা, যে কোনো একটা দিয়ে দিবে এখান থেকে। তো তোমাদের বলতে হবে যে তোমাদের ছোট মাছ বা বড় মাছ বা তোমাদের শৈবাল কত নাম্বার স্তরের তোমাদের প্রাণী। ঠিক আছে? সো তোমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা, যে একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে। ক্লিয়ার? একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে, এটা তোমাদের খতে আসতে পারে, তোমাদের খতে আসতে পারে। খাওয়ার জন্য ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা তোমাদের সাথে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে এই খাদ্য জালে বা খাদ্য শৃঙ্খলে আরো মেইন জিনিস আছে, ওগুলি তোমাদের পড়াবো। ঠিক আছে? ওগুলি আরো ডিসক্রিপশনে পড়া দিব, আর তোমাদের সাজেশন তো অবশ্যই থাকবে। সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। সবাই এটা মুখস্থ করবা আর বারবার প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরো অনেক টপিক নিয়ে। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।